বলছে স্যার আমার বাবা স্ট্রোক করেছে, তাই আমি গত 1 মাস পড়াশোনা করতে পারিনি। তো আমি তাকে বললাম যে তোমার বাবার পাশে কি তুমি সারা জীবন বসে আছো নাকি 1 মাস ধরে, যে তুমি পড়াশোনা করতে পারতেছো না? তার বাবা স্ট্রোক করেছে, সে মনে হয় সারাদিন ওর বাবার পাশে বসে আছে, সে আর পড়াশোনা করতে পারতেছে না, তাই 1 মাস ধরে সে কোনো পড়াশোনা করতে পারেনি। হ্যাঁ, আমাকে বোঝাচ্ছে মানে আমি যেন অন্য কোনো গ্রহ থেকে আসছি, যে একজন মানুষের সিচুয়েশন কখনো বুঝতে পারবো না, যে পড়াশোনা হচ্ছে না ওর, ওর বাবা স্ট্রোক করেছে বলে। রাতের বেলাও মানে দিনের বেলাও ভোরের বেলা সবসময় তাকে মনে তার বাবার পাশে বসে থাকতে হয়। বিরক্তিকর সব। আমার কথা কি শোনা যাচ্ছে? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক জি আছে। Yes, স্যার। sir. ওকে। জি স্যার। আচ্ছা, তো আমি আগে প্রথমে একটু সংক্ষেপে একটু সামারিটা আলোচনা করে নিই, কারণ এখানে টোটাল কয়টা স্টোরি আছে বলো তো? চারটা স্যার। স্যার। এখানে টোটাল 4টা স্টোরি আছে। তো সবাই কি পড়েছো তো ঠিক মতো, ভালো মতো পড়েছো তো নাকি? জি স্যার। হ্যাঁ, এখানে হ্যাঁ স্যার। আসলে জি স্যার। যতগুলো আছে অত বেশি আলোচনা করা আমার পক্ষে সম্ভব না, কারণ অনেক ব্যাপার রয়েছে, সেগুলো একমাত্র নিজে পড়ে নিয়ে বোঝা সম্ভব। আর নভেলের ওয়ার্ড এগুলো খুব একটা কঠিন হয় না, বা সেন্টেন্স স্ট্রাকচার বা এগুলো এস এর মতো অত কঠিন হয় না, একটু এনজয় করলে পারেই আমরা বুঝে উঠতে পারবো। তো যাই হোক, আমি শুধু একটু মানে কি, তোমরা অলরেডি পড়েছোই, আমার আলোচনা করেও সময় নষ্ট করাটা খুব একটা প্রয়োজন হয় না, কারণ যে পড়বে তার জন্য আর কারো আলোচনার প্রয়োজন নেই। আর যে পড়বে না, এই আমার আলোচনা তার কাজেও লাগবে না। অতএব এই আলোচনাটা জাস্ট একটা বৃথা একটা আলোচনা হবে। ঠিক আছে তো? মানে সেই ইয়ার মতো, হ্যাঁ, তুমি মানুষ বলছে কি, মানুষ যদি সৎ হয় তাহলে আইনের প্রয়োজন নেই, আর মানুষ যদি অসৎ হয় তাহলে আইন দিয়েও কোনো কাজ নেই। ঠিক আছে? তাহলে মানুষ যদি সৎ হয় তাহলে আইনের প্রয়োজন নেই, আর যদি অসৎ হয় তাহলে আইনেরও কাজ নেই, কোনো আইন দিয়েও কোনো কাজ নাই। তো এরকম তুমি যদি পড়ে থাকো তাহলে আমার এই পড়াটা শুধুমাত্র মানে কি সময় নষ্ট হবে। আর যদি মনে হয় তুমি না পড়ে থাকো তাহলে এই পড়াটা তোমার কাছে অযথা হবে, যে তুমি বুঝবা না কিছুই, কারণ অনেক কিছু পড়ার আছে, বোঝার আছে ওখানে, শুধু শুধু সামারি পড়ে লাভ হয় না। তো যাই হোক, তারপর দেখি গালিভার ট্রাভেলস ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি, তাই তো? এটা একটা অ্যাডভেঞ্চার স্টোরি। ইন রিয়েলিটি ইট ইজ আ মিস অ্যাডভেঞ্চার স্টোরি, মানে অ্যাডভেঞ্চার ঠিক বলা যাবে না, মানে ওখানে দুর্ঘটনাই বেশি হয়েছে তার। ইনভলভিং সেভারাল ভয়েসেস অফ লেমুয়েল গালিভার্স, আ শিপ সার্জন হু বিকজ অফ আ সিরিজ অফ মিসহ্যাপস এন রুট, মানে রাস্তায়, তাই তো, টু রিকগনাইজ পোর্টস এন্ডস অফ instead on several unknown islands living with people and animals of unusual size, behaviors and philosophies. তাই তো, সে এমন এমন আইল্যান্ডে উঠেছে যেখানে বিভিন্ন ধরনের, হ্যাঁ, মানুষ রয়েছে অথবা অ্যানিমেল রয়েছে, যারা আবার আনইউজুয়াল সাইজ, কেউ হচ্ছে একদম 6 ইঞ্চি, কেউ হচ্ছে 60 ফুট, তাই তো, এবং তাদের অদ্ভুত অদ্ভুত বিহেভিয়ার, তাদের অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা, এইগুলো সে দেখেছে আর কি। বাট হু আফটার ইচ অ্যাডভেঞ্চার ইজ সামহাউ এবল টু রিটার্ন টু হিজ হোম ইন ইংল্যান্ড, কিন্তু প্রত্যেকবারই সে ফিরে আসছে, আবার গেছে, হোয়ার হি রিকভার্স ফ্রম দিস আনইউজুয়াল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড দেন সেটস আউট এগেইন অন আ নিউ ভয়েস, মানে সে একবার ইংল্যান্ডে আসছে, আবার যাচ্ছে, এইভাবে করে সে প্রত্যেকবার এক একটা নতুন নতুন দ্বীপে যাচ্ছে এবং সেগুলো দেখাচ্ছে। আসলে এই এই যে নভেল বা এই যে গল্পগুলো, এর উদ্দেশ্য কি কেউ বুঝতে পেরেছো, যে আসলে উদ্দেশ্যটা কি? স্যার এটা হইতেছে ইংল্যান্ড সম্বন্ধে তথ্য দিছে স্যার আমাদের সচেতন করার জন্য। না সেটা ঠিক আছে, তারপর একটা ব্যাপার রয়েছে। স্যার ইংল্যান্ডকে স্যাটায়ার করছে। হ্যাঁ, ইংল্যান্ডকে তো জি সেটা অবশ্যই। আচ্ছা, লিলিপুটের ওই 6 ইঞ্চি মানুষ দেখানোর উদ্দেশ্য কি? আবার স্যার সমাজের বিভিন্ন ভালো দিক খারাপ দিক তুলে ধরছে স্যার। না, সেটা তো অবশ্যই, সেটা তো প্রত্যেকটাতে আছে, কিন্তু একবার স্যার কলোনিয়াল। একবার দেখালো 6 ইঞ্চি, আর একবার দেখালো 60 ফুট, এর কারণটা কি? একবার দেখালো 6 ইঞ্চি মানুষ, আর একবার দেখালো 60 ফুট মানুষ, আর একবার দেখালো ইয়াহু হিসাবে, তাই তো, মানে একবার পশু হিসাবে দেখাই দিল, আর একবার দেখালো জ্ঞানী হিসাবে দেখাই দিল, মানে 4 জায়গাতে কিন্তু 4 ভাবে মানুষকে উপস্থাপন করা হয়েছে। যেখানে স্যার লিলিপুট আর হিসাবে দেখানো হলো যে মানুষ যদি পিঁপড়ার মতো ছোটও হয়, এর বৈশিষ্ট্য কখনো চেঞ্জ হবে না, একই রকম থাকবে। সেখানে অহংকার থাকবে, তাই তো, সেখানে শত্রুতা থাকবে, সেখানে যুদ্ধ থাকবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে। মানুষ যদি 6 ইঞ্চি দুর্বল হয়,
গালিভারের কাছে ওই অতগুলো মানুষ কোনো ব্যাপার বলো তো? পিঁপড়ার মতো না সব স্যার। পিষে না ফেলা স্যার। দরকার, পিঁপড়ার না মতো স্যার। পিষে ফেলা যায়, তারপরও এমন ভাব নিচ্ছে তারা যেন পৃথিবীর মধ্যে সেরা জাতি। মানুষের এই হলো বৈশিষ্ট্য, মানুষ বরাবরই এই অহংকারী জাতি, সে দুর্বল হোক আর সে সবল হোক, ঠিক আছে? সে দুর্বল হলেও ভাববে কেউ যদি রান্না করতে না পারে এটাই তার গর্বের বিষয়, যা আমি আবার রান্না টান্না পারি না ভাই, এটাই যেন তার গর্বের বিষয়। আবার কেউ যদি রান্না পারে সেটা তার গর্বের বিষয়, আমি এবি রান্না পারি। হ্যাঁ, কেউ বোকা হলেও গর্ব করে, কেউ জ্ঞানী হলেও গর্ব করে। মানুষের কাজই হচ্ছে গর্ব করা, অহংকার করা, বিদ্বেষ, শত্রুতা তৈরি করা, ঠিক আছে? যেখানে বাতাসের মতো ফু দিলে উড়ে যাবে সে, সে গডের প্রতিও অহংকার দেখায়, যে গডের অধীনে তার জীবন চলছে তার প্রতিও সে অহংকার গর্ব দেখায়। তো মানুষের এই হচ্ছে যে সে যত পিচ্ছি হোক আর পুচকি হোক, ঠিক আছে, তো তাকে ফু দিলে পারে উড়ে যাবে, এমন অবস্থান হলেও তার গর্বের শেষ নাই, তার অহংকারের শেষ নাই, যেটা এখানে আমরা লিলিপুটে দেখছি। তারপরে মানুষকে আমরা দেখলাম বিশাল আকৃতির, হ্যাঁ, যেখানে ওই সেই তার মানে কি বলবো একদম বিন্দু মানে একদম ক্লোজলি দেখা হয়েছে, তার লমকূপ পর্যন্ত পয়েন্ট দেখিয়েছে। পড়েছো না যে লাভার এবং বিলাভের যখন ভালোবাসা করতেছে তখন লিলিপুটকে এই সরি আমাদের গালিভারকে তারা তার প্রেমিক মানে একটা মেয়ে যে রাজার মেয়ে, তাই না, রাজার মেয়ে তাকে খেলনার বস্তু হিসাবে ঘুরে নিয়ে বেড়াতো। তো প্রেমিক প্রেমিকা তাহলে দুইজন দুইজনকে তো ভালোবাসবেই, তাই না, দুইজন দুইজনকে ভালোবাসবে, দুইজন দুইজন কাছাকাছি বসবে। কিন্তু ওখানে গালিভার কি দেখিয়েছে বলতো, যে প্রেমিকের কাছে প্রেমিকাকে এত সুন্দরী মনে হলেও গালিভারের কাছে কি সুন্দরী মনে হয়েছিল একবারও? না স্যার। না স্যার। বরং মনে হয়েছে তার গা দিয়ে কি দুর্গন্ধ বার হয়, লোমকূপ গুলো যেন গর্তের মতো, ওর ভিতর পড়লে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, ব্যাপারটা এরকম। মানে এমনও ব্যাপার হয়েছে যে সেখানে যদি একজন উইমেনকে নেকেড অবস্থাও দেখানো হয় তারপরেও সেখানে কোনো সেন্সুয়াল ইয়া তো জাগবেই না, বরং একটা বিতৃষ্ণা বা ঘৃণা তৈরি হবে যে মানুষ এত বড় একটা মানে প্রাণী যে নেকেড থাকতে পারে অন্য প্রাণীর থেকে আরো বেশি নিকৃষ্ট লাগে দেখতে, এরকম না ব্যাপারটা? যে অন্যান্য পশু পোশাক পরে না কিন্তু তাদেরকে তাও দেখতে সুন্দর লাগে, কিন্তু মানুষ এমন একটা প্রাণী যাকে পোশাক ছাড়া ভালো লাগে না, অদ্ভুত লাগে দেখতে, যেটা ইয়াহুকে দিয়ে দেখিয়েছে। এটা মানে কি মানুষকে একদম মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখানো যে মানুষের গর্ব করার আসলে কিচ্ছু নাই, ওর থেকে পশুদের গর্ব করার কিছু আছে। একটা বাঘ, একটা বিড়াল, একটা কুকুর দেখতে সুন্দর, কিন্তু মানুষের সৌন্দর্য কোন জায়গায় সেটা সে বুঝতেছে না। হ্যাঁ, এটাকে সে সেই মানে কি বলবো সেই ল্যাবরেটরিতে আতশ গ্লাস দিয়ে দেখার মতো করে দেখিয়েছে যে আমি খুঁজতেছি যে মানুষের ভালো কোন জায়গায় আছে, আমি খুঁজে পাইনি। হ্যাঁ, তিনি কিছু জায়গায় গিয়ে মানুষের ভালো গুণাগুণ দেখছে, কিছু সৎ বা হচ্ছে মানে কি কি বলবো যারা সমাজের কল্যাণ চেয়েছে এরকম মানুষ দেখছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখছে যে মানুষের মধ্যে আমি ভালো কিছু খুঁজে খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত সে কোথায় বসবাস করা শুরু করছিল বলো তো, বলো? ঘোড়া রাস্তা বেচতে। হ্যাঁ, ঘোড়া রাস্তা বলে বসবাস শুরু করেছিল সে। মানে সে আর মানুষকে পছন্দ করলো না, সে তার ফ্যামিলি বাদ দিয়ে ভাবছে ঘোড়ার সাথে বসবাস করা ভালো, ঠিক আছে? তো তাই বলছে দেখো, তাই বলছে when the ship is traveling on is destroyed in a storm, Gulliver ends up on the island of Lilliput, where he awakes to find that he has been captured by Lilliputians, very small people, approximately 6 inches in height. Gulliver is treated with compassion and concern, একই সাথে ভালো মানে কম্প্যাশনও আছে, কনসার্নও আছে। In turn, he helps them solve some their problems, especially their conflict with their enemy, Blefusca, তাই তো, an island across the bay from them. Gulliver falls from favor, তাই তো, এইখানে মোটামুটি একটু ফেভার হারালো কখন, however because he refuses to support the emperor's desire to ensave the Blefuscadians and because he makes water to put on a palace fire. হ্যাঁ, তার মানে কি দুইটা কারণে সে ওই লিলিপুটের মানুষদের কাছ থেকে অনুগ্রহ হারিয়েছিল। একটা হচ্ছে যে ওই যে দেখো, লিলিপুটরা চেয়েছিল ব্লিফস্কো নামের যে দ্বীপটা আছে সেটাকে তারা দখল করে নেবে, কিন্তু গালিভার তাদেরকে সাহায্য করেনি, কারণ গালিভার চাইলে ওদেরকে কি করতে পারে, দখল করে নিতে পারে, তাই না? কারণ কি দেখেছো না যে যখন সমুদ্রে তারা জাহাজ নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে, মানে ওদের গালিভার কি কি করছিল, ওর দড়ি দিয়ে ধরে টেনে নিয়ে গেছে, ওদের কোনো ব্যাপারই না ওর কাছে। তাই তারা চাইলো যে যদি সম্ভব হয় গালিভারের মাধ্যমে লিলিপুটরা কি কি করবে, ওই ব্লেফুস্কেডিয়ান্সদেরকে দখল করে নেবে, এটা একটা। কিন্তু সে যেহেতু এটাকে সাপোর্ট করলো না, যে না আমি এটা করতে পারবো না, তখনই তারা তার প্রতি বিজিটা দেখালো, পরে সে পালিয়ে গেল না ওদের কাছে পরবর্তীতে। এই জায়গায় গালিভার্স প্লিজ টু জি স্যার। ব্লেফুস্কো where he converts a large warship to his own use
and set sail from Blefuscu eventually to be rescued at sea by an English merchant ship and return to his home in England. তাহলে এইটা হলো জাস্ট একটা আউটলাইন তাহলে আউটলাইনে আমরা দেখেছি ওখানে দেখো মানে রাজা বাদশাদের আচার আচরণ, হ্যাঁ, তাদের মানে দুর্নীতি, অপরাধ, ইংল্যান্ডে কি কি ঘটছে, কে কে কার অনুগ্রহ পাচ্ছে, তো চার্লস দ্য ফার্স্ট কাকে অনুগ্রহ দিচ্ছে, তো সে সমাজ কিভাবে পরিচালনা করছে, বিভিন্ন বিষয় কিন্তু ওখানে তুলে ধরা হয়েছে। এবার বুক 2 তে কি আছে আমরা একটু দ্রুত পড়ে যাই, তারপরে মেইন যে সামারিটা আছে সেটা দেখবা। বলছে অ্যাজ হি ট্রাভেলস অ্যাজ আ শিপ সার্জন গালিভার অ্যান্ড আ স্মল ক্রু আর সেন্ট টু ফাইন্ড ওয়াটার অন অ্যান আইল্যান্ড, মানে পানি খুঁজতে গেছিল। ইনস্টিড দে এনকাউন্টার আ ল্যান্ড অফ জায়ান্টস, বিশাল মানুষ, হ্যাঁ। অ্যাজ দ্য ক্রু ফ্লিস গালিভার ইজ লেফট বিহাইন্ড অ্যান্ড ক্যাপচার্ড। Gulliver's captor, a farmer, takes him to the farmer's home where Gulliver is treated kindly. But of course, curiously, the farmer assigns his daughter, দেখো কি বলছে, গ্লামডালস ক্লিচ, তাই তো, ক্লিচ টু বি গালিভার স্কিপার, মানে তার মেয়েকে দিয়ে দিল যে খেলনা হিসেবে হয়তো কাজে লাগবে। And she cares for Gulliver with great compassion. The farmer takes Gulliver on tour across the countryside, displaying him to onlooker, মানে ওই যে সার্কাসের লোকের মতো যাতে খেলা দেখিয়ে তার সাথে তাই একটু ইনকাম করা যায়, হ্যাঁ, ডিসপ্লে করার মাধ্যমে সে মোটামুটি ইনকাম করা শুরু করলো। ইভেন্চুয়ালি দ্য ফার্মার সেলস গালিভার টু দ্য কুইন। অ্যাট কোর্ট গালিভার মিটস দ্য কিং অ্যান্ড দ্য টু স্পেন্ড ম্যানি সেশনস ডিসকাসিং দ্য কাস্টমস অ্যান্ড বিহেভিয়ার্স অফ গালিভার্স কান্ট্রি। হ্যাঁ, এখানে সে বলেছিল আইন আছে, ধর্ম আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কিন্তু আলোচনা করেছে। কিন্তু গালিভার্সের রাজা ভাবছে এই ববনিং ন্যাং এটাকে বলা হচ্ছে, তাই তো, এর রাজা ভাবতেছে যে এগুলো থেকে লাভ কি, এত আইন কেন লাগবে, তাই না, এত বই কেন, এত আদালত কেন লাগবে, এত কোর্ট কেন লাগবে। সেখানে কি গালাগালি করছে, মানে ওখানে একটা কোর্টের অংশ আছে যে কিভাবে মানুষকে ওই দেশের রাজা মানে করছে, মানে তুলোধনা করছে। ইন ম্যানি কেসেস দ্য কিং ইজ শকড অ্যান্ড চেঞ্জড, এই ধরো chagrined by the selfishness and pettiness, দেখো মানুষদেরকে সেলফিশ বলা হচ্ছে, পেটি বলা হচ্ছে, দ্যাট হি হিয়ার্স গালিভার্স ডেসক্রাইব। গালিভার অন দ্য আদার হ্যান্ড ডিফেন্ডস ইংল্যান্ড, কিন্তু যাই হোক সে ডিফেন্ড করার চেষ্টা করেছে, আসলে সে ডিফেন্ড করেছে কিন্তু আসলেই তার উদ্দেশ্য ছিল ইংল্যান্ডকে একটু মার্চ দেওয়া। হ্যাঁ, ওয়ান ডে অন দ্য বিচ অ্যাজ গালিভার লুকস লঙ্গিংলি অ্যাট দ্য সি ফ্রম হিজ বক্স পোর্টেবল রুম, মানে তাকে নিয়ে যাচ্ছিল বক্সে করে, হ্যাঁ, হি স্ন্যাচ আপ বাই অ্যান ইগল অ্যান্ড ইভেন্চুয়ালি ড্রপড ইনটু দ্য সি। A passing ship spots the floating chest and rescues Gulliver, eventually returning him to England and his family. মানে জাস্ট সে একটা দেশে যাচ্ছে, মানে ওই দেশ অনুসারে গিয়ে ইংল্যান্ডের কিছু জাল ঝাড়বে, তারপর আবার সে আর একটা জায়গায় যাবে, এভাবে করে সে এক ভাবে সে দেখিয়েছে। বলছে বুক 3 তে কি বলছে, গালিভার ইজ অন আ শিপ বাউন্ড ফর লেভান্ট। আফটার অ্যারাইভিং গালিভার ইজ অ্যাসাইন্ড ক্যাপ্টেন অফ আ স্লুপ টু ভিজিট নিয়ার বাই আইল্যান্ড অ্যান্ড এস্টাবলিশ ট্রেড। সেখানে গিয়েছিল ট্রেড। অন হিজ দিস ট্রিপ পাইরেটস অ্যাটাক দ্য স্লপ অ্যান্ড প্লেস গালিভার ইন আ স্মল বোট টু ফেন্ড ফর হিমসেলফ। While drifting at sea, Gulliver discovers a flying island. While on the flying island called Laputa, Gulliver meets several inhabitants, including the king. All are preoccupied with things associated with mathematics and music. এই জায়গাটা আরো ইন্টারেস্টিং। এটা কি পড়ছিলা যে মানে ওখানকার মানুষের এত ব্যস্ত যে তাদের ওয়াইফ গুলো অন্যের সাথে চলে যাচ্ছে, এরকম পড়ছিলে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। আবার এখানে কি মানে কি বলতেছে, কিউকাম্বার থেকে কি চাচ্ছে, আলো তৈরি করা যায় কিভাবে, হ্যাঁ, বিদ্যুৎ আলো তৈরি করা যায় কিভাবে। তারপর হচ্ছে মানুষের যে বিষ্ঠা বা মল, এখান থেকে কিভাবে অরিজিনাল খাবারে রূপান্তরিত করা যায়, বা হচ্ছে তোমার বাড়ির ভিত তৈরি করব আকাশ থেকে, মানে আকাশের ভিত্তি তৈরি করে নিচের দিকে বাড়ির অংশ হবে, এইভাবে মানে অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা, মানে তখন দেখিয়েছে যে মানুষ এরকম অদ্ভুত চিন্তা ভাবনায় ব্যস্ত ছিল। তখন হয়তো বা গালিভারের কাছে কিছু কিছু বিষয় বা কিছু কিছু বিষয় হয়তো অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু তারও বাস্তবতা এসেছে পরবর্তীতে, আমরা যেগুলো উপকার পাচ্ছি আর কি, হ্যাঁ, সায়েন্টিফিক গবেষণায় যেগুলো আছে। হ্যাঁ, এবং বলা হচ্ছে না যে তারা এত গবেষণায় ব্যস্ত যে অনেক সময় চলতে চলতেই চুপ হয়ে যায়, হ্যাঁ, মানে ধ্যানে চলে যায়। আর দুইজন ব্যক্তি থাকে ডানে বামে একটা করে বেলুন বা রাবার নিয়ে, নাকি মাঝে মাঝে তাদেরকে ডান আর বাম কানে আঘাত করতে হয় রাবার দিয়ে, মানে সচেতনে আনার জন্য। আবার এত ব্যস্ত তারা, এত মানে মেডিটেশনে ব্যস্ত, এরকম আর কি। In addition, astronomer use the laws of magnetism to move the island up and down, forward, backward and sideways, thus controlling the island movement in relation to the island below, যেটা হচ্ছে বালনিবারবি। তাহলে উপরে হচ্ছে ল্যাপোটা, আর এটা হচ্ছে কি বিলোতে যে আইল্যান্ড আছে সেটার নাম কি, বালনিবারবি, তাই তো।
While in this island, Gulliver visits vulnerably the island of Glavdivdrab, দেখো Glavdivdrab, sorry, and the Lagnac. Gulliver finally arrives in Japan, where he meets the Japanese emperor. From there, he goes to Amsterdam and eventually to home to England. মানে জাস্ট এখানে আমি ওর রিয়াটা আউটলাইনে দিয়েছি, কারণ ওখানে যে আলোচনাগুলো আছে এই ছোট সামারিতে আনা সম্ভব না, সেখানে আমরা বিস্তারিত আলোচনায় যাব। 4 নম্বরটা হলো সবচেয়ে মনে হয় হচ্ছে, while Gulliver is a captain of a merchant ship bound for Barbados and the Leeward Island, several of his crew become ill and die on the voyage. Gulliver hires several replacement sailors in Barbados. These replacement turn out to be pirates who convince the other crew members to mutiny. তো মিউটিনি মানে বুঝো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ মিউটিনি? মিউটিনি মানে কি বলো তো? সমঝোতা। না না না, বিদ্রোহী। বিদ্রোহ করা, কারো বিরুদ্ধে, তাই তো, বিশেষ করে রাজা বা হচ্ছে দলনেতার বিরুদ্ধে বিদ্রোহকে বলা হয় মিউটিনি। তাহলে সে একটা জাহাজে রিপ্লেস করলো, কিন্তু সেখানে গিয়েও দেখলো যে এখানে অধিকাংশ পাইরেট রয়েছে, হু কনভিন্সেস দ্য আদার ক্রু মেম্বার্স টু মিউটিনি। অ্যাজ এ রেজাল্ট, গালিভার ইজ ডিপোজিটেড অন আ স্ট্যান্ড অর আইল্যান্ড টু ফেন্ড ফর হিমসেলফ। তাকে রেখে চলে গেল, যেহেতু ওই জাহাজের কেউ না, তাকে এখানে ফেলে দেয়। Almost immediately he is discovered by a herd of ugly, দেখো, despicable human-like creature who are called, he later learns yahoos, yahoo জাতীয় এক প্রাণী। They attack him by climbing trees and defecating on him. Defecate মানে বুঝো তো? মানে তারা এমন উশৃঙ্খল প্রাণী যে তারা তার উপরে, সে যখন গাছের নিচে বসে আছে অমনি এসে তার উপরে পায়খানা প্রস্রাব করে দিচ্ছে। এইরকম অদ্ভুত প্রাণী এই ইয়াহু, যারা হচ্ছে হিউম্যান লাইক ক্রিয়েচার। মানে এখানে হিউম্যানকে একদম শেষ করে দেওয়া হয়েছে, এমন ভাবে গালিগালা করছে। হি ইজ সেভড ফ্রম দিস ডিসগ্রেস বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ আ হর্স। একটা হর্স এসে তাকে উদ্ধার করলো। আইডেন্টিফাইড হি লেটার লার্নস বাই দ্য নেম অফ উইনম, তাই তো, উইনম বা এরকম একটা কিছু। দ্য গ্রে হর্স উইনম টেক্স গালিভার টু হিজ হোম, হোয়ার হি ইজ ইন্ট্রোডিউসড টু দ্য গ্রেইজ মেয়ার ওয়াইফ। মানে গ্রে মেয়ার হচ্ছে, তাহলে মেয়ার হচ্ছে ওয়াইফ আর হর্স হচ্ছে পুরুষ, ঠিক আছে তো। এছাড়া রয়েছে আ কোল্ট অ্যান্ড ফোল, চিলড্রেন যারা, অ্যান্ড সোরেল ন্যাগ দ্য সার্ভেন্ট, তার ফ্যামিলির ইয়াগুলো। গালিভার অলসো সিজ দ্যাট দ্য ইয়াহুজ আর কেপ্ট ইন পেন্স অ্যাওয়ে ফ্রম দ্য হাউস, তাদেরকে বন্দি করে রাখা হয় বাড়ির থেকে। কারণ কি, ইট বিকামস ক্লিয়ার দ্যাট এক্সেপ্ট ফর গালিভার্স ক্লোদিং হি অ্যান্ড দ্য ইয়াহুজ আর দ্য সেম অ্যানিমাল। শুধু গালিভার পোশাক পরে আর ইয়াহু পরে না, তাছাড়া কিন্তু একই অ্যানিমাল তারা। ফ্রম দিস পয়েন্ট অন, গালিভার অ্যান্ড হিজ মাস্টার begins a series of discussion about the evolution of yahoos. ইয়াহু কিভাবে তৈরি হলো, about topics, concepts and behaviors related to the Yahoo society, which Gulliver represents, and about the society of Winoms. সে তাহলে একদিকে ইয়াহু এবং উইনমসদের যে সোসাইটি, এ সম্পর্কে তিনি যথেষ্ট ওখানে বলেছেন যে আসলে কারা ভালো। Despite his favored treatment in the Grey Street's home, the kingdom's assembly determines that Gulliver is a Yahoo. দেখো, গালিভারকে ধরবে যে এই একজন ইয়াহু, শুধু পোশাক পরে আছে, এই জন্য করলো কি, মাস্ট আইদার লিভ উইথ দ্য আনসিভিলাইজড ইয়াহু, হয় তাকে ইয়াহুর মাধ্যমে ওর মধ্যে পাঠিয়ে দিতে হবে, অর রিটার্ন টু হিজ ওন ওয়ার্ল্ড, আর নয় তাকে তার দেশে ফিরিয়ে দিতে হবে। উইথ গ্রেট স্যাডনেস গালিভার টেক হিজ লিভ অফ দ্য উইনমস। হি বিল্ডস আ ক্যানু অ্যান্ড সেল টু নিয়ার বাই আইল্যান্ড, হোয়ার হি ইভেন্চুয়ালি ফাউন্ড হাইডিং বাই আ ক্রু ফ্রম আ পর্তুগিজ শিপ। দেন কি হলো, দ্য শিপস ক্যাপ্টেন রিটার্নস গালিভার টু লিসবন। Gulliver is so repelled by the sight and smell, তাই তো, of these civilized yahoos that he cannot stand to be around them. মানে মানুষের সাথে, তাহলে মানুষকে এখন সে কি বলে সম্বোধন করলো, দেখো, এটা বলছে সিভিলাইজড ইয়াহু। তাহলে মানুষটা হচ্ছে সিভিলাইজড ইয়াহু, আর ওখানে যেটা দেখলো সেটা হচ্ছে ইয়াহু, তারা হচ্ছে আনসিভিলাইজড। That he cannot stand to be around them. Eventually, however, Gulliver agrees to return to his family in England. Upon his arrival, he is repelled by his Yahoo family. দেখো, সে নিজের ফ্যামিলিকে ইয়াহু ফ্যামিলি বলতেছে, এবং সেটা দ্বারা সে এত রিপিল্ড হলো যে সে, সো হি বাইজ টু হর্সেস and spend almost of his days caring for and conversing with the horses in the stable in order to be as far away from his Yahoo family as possible. সে পরিবারই ত্যাগ করলো। এরকম আর কি অবস্থা। কল ধরি না, তারপরে কল দেয় কেন, এত বোঝে না কেন? আচ্ছা, তো
যাই হোক, এখানে মানে আমি আসলে কি আলোচনা করবো আমি বুঝতেছি না। হ্যাঁ, যে যদি পড়ে থাকো তো এখানে আলোচনা মনে হয় না খুব একটা করে সময় নষ্ট করার দরকার আছে, কারণ তোমরা তো অলরেডি পড়েছো বিস্তারিত। হুম। এবং বিস্তারিত পড়া মানেই তুমি বুঝে গেছো এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে যে সামারি বা অ্যানালাইসিস গুলো আছে, এগুলো তো যদি ওটা পড়ে থাকো তো এটা পড়ার খুব একটা দরকার নেই। আর যদি কেউ না পড়ে থাকো তো এই শীটটা একটু পড়বা। আমি একটু থিমেটিক ডিসকাশনটা একটু দেখি, দিয়ে আজকের আর মনে হয় না এটা নিয়ে আলোচনা করবো, কারণ দরকার নাই। হ্যাঁ, আহ, এই যে পলিটিক্যাল স্যাটায়ার বা এই জায়গাটা আমি একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলে তোমাদের কাজে লাগবে আর কি, সামারি আলোচনা করে লাভ নেই। দেখো, গালিভার্স ট্রাভেলস অ্যাজ আ শার্প পলিটিক্যাল স্যাটায়ার অফ কন্টেম্পোরারি সোসাইটি। পলিটিক্যাল স্যাটায়ার কিন্তু যেমন আমরা যখন ইয়া পড়লাম, রবিনসন ক্রুসো পড়লাম, ওখানে কি কি স্যাটায়ার আছে বলো তো? ওখানে কিন্তু তিন ধরনের স্যাটায়ার আছে। একটা হচ্ছে কলোনিয়ালিজম নাকি বা ইম্পেরিয়ালিজমের ব্যাপার আছে, আর একটা হলো রিলিজিয়াস ব্যাপার রয়েছে ওখানে, আর এখানে পুরোটা হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার। হ্যাঁ, বলছে গালিভার্স ট্রাভেল সার্ভ অ্যাজ আ শার্প পলিটিক্যাল স্যাটায়ার অফ কন্টেম্পোরারি সোসাইটি ডিউরিং জোনাথন সুইফটস টাইম, অ্যাড্রেসিং ভেরিয়াস সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ইস্যুস প্রিভেলেন্ট ইন দ্য 18th সেঞ্চুরি ইংল্যান্ড অ্যান্ড বিয়ন্ড। বিশেষ করে আমরা আরেকটা পাবো, সেটা হচ্ছে পরবর্তী ওই যে যেখানে তোমার কি জানো তো নামটা ভুলে গেলাম, রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা, তাই তো? ওখানেও কিন্তু আছে যেটা আবসালেম অ্যান্ড অ্যাসিটোফেল, এই জায়গারই কিন্তু আলোচনা, সব সব এই জায়গারই আলোচনা এই সময়টার। হ্যাঁ, তাই বলছে স্যাটার অফ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, বিশেষ করে লিলিপুট এবং ব্রবনিং ড্যানকে গিয়ে তিনি যা করেছেন। ইন লিলিপুট সুইফট স্যাটারাইজেস দ্য পেটিনেস অ্যান্ড অ্যাবসার্ডিটি অফ ইউরোপিয়ান পলিটিক্স অ্যান্ড কোর্ট ইন্ট্রিক্স, the conflicts between the Lilliputians and Blefuscudians over trivial matters like proper way to crack eggs mirror the political rivalries of Swift। এখানে বলা হয়েছে না যে দুটা বিষয় দেখানো হয়েছে, একটা হচ্ছে ডিমের কোন অংশ ভাঙতে হবে, এটা কি মনে আছে সবার? ডিমের জি কোন স্যার। অংশ ভাঙতে জি হবে, স্যার। যেখানে সরু অংশ নাকি যেখানে মোটা অংশ, কোনটা ভাঙতে হবে, এই নিয়ে দুটা দল তৈরি হয়েছে। সিম্পল ম্যাটার, কিন্তু এই দুটা দলকে দেখানো হচ্ছে টরি এবং হুইগ হিসাবে, আমরা যেটা হিস্ট্রিতে পেয়েছিলাম, যারা ছিল হচ্ছে রাজার অনুসারী, তাই না? হুইগ এবং টরি, এটা নাম আমরা কি মনে আছে? এর আগে আমরা মনে হয় ক্লাসে আলোচনা করেছিলাম। জি স্যার। হ্যাঁ, হুইগ স্যার, এবং মনে হ্যাঁ টরি। স্যার, মনে আছে। হ্যাঁ, দেখো এই দুই দলকে এখানে ব্যাপকভাবে স্যাটার করা হয়েছে। দেখো, হুইগ অ্যান্ড টরি, হ্যাঁ, তারা মেম্বার্স অফ টু অপোজিং পলিটিক্যাল পার্টিস অর ফ্যাকশন ইন ইংল্যান্ড। কি আসলো আবার? বলছে পার্টিকুলার ডিউরিং দ্য 18th সেঞ্চুরি অরিজিনালি হুইগ অ্যান্ড টরি ওয়ার টার্মস অফ অ্যাবিউজ, এই নামে দেওয়া হয়েছে। বিশেষ করে দেখো, বলা হচ্ছে হুইগস হচ্ছে হোয়াট এভার ইজ অরিজিন স্কটিশ গেলিক ওয়াজ আ টার্ম অ্যাপ্লাইড টু দোজ হর্স থিপস অ্যান্ড লেটার টু স্কটিশ প্রেসবিটেরিয়ান, ইট কানেক্টেড, মানে এখানে টরি ওয়াজ অ্যান আইরিশ টার্ম, মানে দুটা টার্ম দুই জায়গা থেকে নেওয়া হয়েছে, দুই জায়গা থেকে নিয়ে এক দল হচ্ছে রাজার অনুসারী, একটা হচ্ছে পার্লামেন্টের অনুসারী, দুই দলের মধ্যে ব্যাপক পরিমাণে কনফ্লিক্ট কিন্তু সেই সময়ে ছিল। ঠিক আছে, তো এখানেও দেখানো হয়েছে যে এরকম যে ডিম ভাঙার মতো একটা ছোট্ট বিষয় নিয়ে কিন্তু দেশে মারামারি হচ্ছে, মানে ডিম ভাঙাটা জাস্ট, ডিমটা হচ্ছে কি একটা উপলক্ষ। তিনি দেখিয়েছেন এরকম ছোট ছোট বিষয় নিয়েও ইংল্যান্ডে দ্বন্দ্ব হয়েছে। এছাড়াও আরেকটা বিষয় ইন্টারেস্টিং ছিল, সেটা বলতো যে রাজাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছে, তাই তো? মানে রাজা খুঁড়িয়ে হাঁটে, এই জন্য বাকি ওর অনুসারীরাও খুঁড়িয়ে হাঁটবে, এই কারণে কি করেছিল বলতো ওরা? যদি পড়ে থাকো বলো দেখি, যে দেখছে কিছু মানুষ আছে, কিছু আছে যারা হচ্ছে একটু খুঁড়িয়ে হাঁটতেছে, এক পা ছোট এক পা বড়, এটা কেন তারা তারা এবং গালিভার ওখানে অনুসন্ধান করে দেখলো যে রাজা যিনি, তার এক পা একটু ছোট, তাই রাজা খুঁড়িয়ে হাঁটে বলে বাকি তার যে অনুসারীরা ছিল তারাও করলো কি, তাদের জোতার একটা হিল একটা উঁচু করে নিল আর একটা নিচু করে নিল, যাতে ওরাও রাজার মতো করে খুঁড়িয়ে হাঁটে। তার মানে রাজাকে তারা অনুসরণ করছে, এইটা দেখানোর জন্য। কি এটা পেয়েছিলেন নাকি পাওনি? গালিভার, জি স্যার, হাই লো হিল পাইছিলাম হ্যাঁ, স্যার। হাই হিল আর লো হিল, হ্যাঁ ঠিক আছে, হাই হিল আর লো হিল। তাই এই যে এখানে এই ব্যাপারগুলো এইভাবে যে ছোট ছোট বিষয় নিয়ে, মানে কাজের কাজ না, যত অকাজে
সময় নষ্ট, মারামারি, গন্ডগোল এগুলো দেখানো হচ্ছে। এবার হচ্ছে ব্রডনিং ড্যাক, যেটা হচ্ছে মানে যারা হচ্ছে যে 60 ফুট বা এরকম, থ্রু গালিভার্স অবজারভেশন ইন ব্রডনিং সুইফট হাইলাইটস দ্য কারাপশন, গ্রিড অ্যান্ড ভ্যানিটি অফ মনার্কিস অ্যান্ড অ্যারিস্টোক্রেসিস। Gulliver's repulsion at the physical flaws of the giants, the physical flaw of the giants symbolizes moral flaws of those in power. যে ফিজিক্যাল ফ্ল গুলো দেখানোর মাধ্যমে মানুষের মোরাল ফ্ল গুলোকেও তিনি ওরকম আতশ কাচের মতো করে দেখিয়েছে, ঠিক আছে তো, গ্লাসের মতো করে দেখিয়েছে, যে আসলে যদি আমরা একটু কাছে থেকে দেখার চেষ্টা করি তাহলে দেখব কি যে মানুষ আসলে অতটা সুন্দর নয়, ভালো নয়, নৈতিক নয়। তবে এইখানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যে দেখা যাচ্ছে যে এই ঘটনাটা পড়েছিলাম, যে গালিভার যখন আপেল গাছের নিচ দিয়ে হাঁটতেছিল তখন একটা আপেল তার গায়ের উপর পড়লো এসে, আর সে আপেলের নিচে পুঁতে গেল। তারপরে কুকুরে ওকে মুখে করে নিয়ে যাওয়া। তারপর হচ্ছে রাজারা একদিন খাবার খাচ্ছিল, সে কি করছিল, টেবিলে বেশ কসরত করতেছিল, করতে করতে আরেকবার গিয়ে পড়লো কোথায়, ওই ডালের ভিতরে নাকি, জি স্যার, একটা বাটির ভিতরে। বাড়ির ভিতরে, মানে বোল, ওটাই বোলের ভিতরে গিয়ে পড়ছে, সে সাঁতার শুরু করে দিয়েছে। হ্যাঁ, এরকম অনেক ইন্টারেস্টিং ইয়ে আছে, হাসতে হাসতে তুমি যদি বোঝো তুমি খুব হাসি পাবে। কিন্তু হাসির মধ্য দিয়েও সেখানে দেখানো হয়েছে যে আসলে যে আমাদের অবস্থানটা, যে আমরা যেখানে থাকি না কেন, সে আমরা শক্তিশালী হই, ওখানেও কিন্তু রাজাদের মধ্যে দুর্বলতা আছে, হ্যাঁ ওখানেও বিদ্রোহ আছে, কিন্তু কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। তবে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে লিলিপুট এবং ব্রডনিক ড্যাগের ভিতরে কোনটাকে তিনি পজিটিভলি দেখিয়েছেন কিছুটা, কোন জাতিটাকে বলতো, লিলিপুটদেরকে নাকি হচ্ছে ব্রডনিক ন্যাগকে? বলো। স্যার ব্রবডিঙ্গাল। হ্যাঁ, তাই তো, ব্রডনিক ন্যাগকে তিনি কিন্তু একটু বেশি ভালো করে দেখিয়েছেন, কারণ তিনি যখন তার দেশের অবস্থানগুলো তুলে ধরেছেন তখনই রাজার কথোপকথনের মধ্য দিয়ে বোঝা গেছে যে আসলে আমরা কতখানি নিচু প্রকৃতির মানুষ। হ্যাঁ, আচ্ছা, ক্রিটিক অফ কলোনিয়াল অ্যান্ড ইম্পেরিয়ালিজম। এবার হচ্ছে ল্যাপুটা, এবং মানে এক একটা জায়গায় কিন্তু এক একটা অংশ হিসাবে দেখানো হয়েছে। হ্যাঁ, হচ্ছে ল্যাপুটা অ্যান্ড বালনিবার্বি, দ্য ফ্লোটিং আইল্যান্ড অফ ল্যাপুটা অ্যান্ড দ্য নেইবারিং কিংডম অফ বালনিবার্বি represent England's colonial and imperial ambitions. Sweeps criticizes the exploitation of foreign lands for resources and the detrimental effect of scientific and technological progress when divorced from moral responsibility. মানে কি, যদি moral responsibility না থাকে তখন কি ধরনের হবে, যেটা আমাদের এখন হচ্ছে কিন্তু, যে আমরা সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু সংসার টিকতেছে না, আমাদের টাকা পয়সা হচ্ছে, আমাদের অনেক জাঁকজমকতা হচ্ছে, কিন্তু আসলে সায়েন্স আমাদের কোন জায়গাটা টিকে রাখতে পারেনি, নীতি নৈতিকতা এবং পারিবারিক শান্তি, এটা কিন্তু আমাদের টিকছে না। দেখো, এইটা কিন্তু জোনাথন সুইফট বলে গেছে সেই সময়ে যে এরকম ঘটনা ঘটবে। হ্যাঁ, যে বউ থাকবে না বাড়িতে, অন্যের সাথে পালাবে, ঠিক আছে, মানসিক শান্তি হবে না, নৈতিক হবে না, কিন্তু সবাই ব্যস্ত থাকবে, কিছু না কিছু সন্ধানে ব্যস্ত থাকবে। হ্যাঁ, তা সেরকম আর কি অবস্থায় আমরা ব্যস্ত। এছাড়াও দেখছে লাগনাক অ্যান্ড গ্লাবডা ব্রিপ, দিস আইল্যান্ডস এক্সপ্লোর দ্য অ্যাবিউজ অফ পাওয়ার অ্যান্ড আরবিটারি নেচার অফ অথরিটি। সুইফট হাইলাইটস দ্য অ্যাবসার্ডিটি অফ টেরানিক্যাল রুল অ্যান্ড দ্য হিউব্রিস অফ দোজ ইন পজিশন অফ অথরিটি। এই জায়গায় তিনি দেখিয়েছেন যে মানুষের একটা জায়গায় দেখিয়েছেন না, তিনি যখন গেছেন দেখলো যেখানে দুই প্রজাতির মানুষ রয়েছে, এক জাতি হচ্ছে ইমমর্টাল, মানে তারা কখনো মরবে না, সেই টিথনাসের মতো। জি স্যার। হ্যাঁ, টিথনাসের মতো, যে একদল আছে তারা ইমমর্টাল লাইফ পেয়েছে, যারা কখনো মরবে না, কিন্তু তারা কি মানে কি তারা খুব সুখে আছে? বলো। না স্যার। রোগে শোকে আক্রান্ত না, সেই টিথনাসের মতো অবস্থা কিন্তু। তা তিনি সেখানে গিয়ে বুঝতে পারলেন যে মৃত্যু আসলে প্রয়োজন কেন, আর আমরা কেন অযথা ইমমর্টাল লাইফ পাওয়ার জন্য চেষ্টা করছি, ইমমর্টাল লাইফ দিয়ে কি হবে। হ্যাঁ, এবার হচ্ছে রিলিজিয়াস স্যাটায়ার, বলছে দা স্টালবার্গস, এটাই হবে সেখানে। দেখো, স্টালবার্গ বলছে ইন দ্য ল্যান্ড অফ লাগন্যাগ সুইফট স্যাটারাইজেস দ্য রিলিজিয়াস ফ্যানাটিসিজম অ্যান্ড দ্য পারসুট অফ ইমমর্টালিটি, যেখানে ইমমর্টালিটি, তাই তো। দ্য স্টালবার্গস হু আর কার্সড উইথ ইটার্নাল লাইফ বাট নট ইটার্নাল ইউথ serve as a cautionary tale against the folly of seeking earthly immortality, যে আমরা আর্থলি ইমমর্টাল হতে যাচ্ছি, এটা আসলে যে ফুলিশ হবে সেটা আগে থেকে তিনি দেখিয়ে দিয়েছেন ওই গল্পের মাধ্যম দিয়ে। The Winoms and Yahoos, Swift uses the Winoms rational horses and Yahoos savage human-like creature to contrast reason and irrationality, virtue and vice. The Yahoos, representing the worst aspects of humanity, are a scathing indictment of human nature. তারপর হচ্ছে সোশ্যাল কন্টেম্পোরারি, আ মডেস্ট প্রপোজাল। অবশ্য তার আরো কিছু বই আছে যেখানে তিনি এই বিষয়গুলো দেখিয়েছেন।
বলছে আ মডেস্ট প্রপোজাল নামে একটা বই, অলদো নট পার্ট অফ গালিভার্স ট্রাভেল, সুইফট আর্লিয়ার ওয়ার্ক আ মডেস্ট প্রপোজাল ফার্দার আন্ডারস্কোরস হিজ ক্রিটিক্স অফ সোসাইটি। কারণ এই সময়ে সে তুমি জোনাথন সুইফট বলো বা হচ্ছে রবিনসন ক্রুসো বলো, তারপরে হচ্ছে আলেকজান্ডার পোপ বলো, জন ড্রাইডেন বলো, সবাই কিন্তু ওই সময় সমাজকে নিয়ে ব্যাপক লেখালেখি করছে। যে সময়ের লেখালেখি এখন বর্তমানে করা যায়, এখন কিন্তু আমাদের সেই লেখালেখির একটা সময় চলতেছে, বুঝতে পারছো? বর্তমান সময়টা ঠিক ওই রকম একটা সময় কিন্তু এখন চলছে আমাদের, যেখানে নীতি নৈতিকতা ধর্ম এগুলো নাই বর্তমানে। সবাই সবার মতো টাকা পয়সা সম্পদ গোছানোতে রেডি, কিন্তু নীতি নৈতিক হওয়ার মতো ইচ্ছা কারো নেই। সবাই সবার জন্য একটা শত্রু হিসেবে দাঁড়িয়ে গেছে না, খাবারে ভেজাল মিশাচ্ছে টাকা ইনকাম করার জন্য, লাভ করার জন্য, উল্টাপাল্টা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে কি করতেছে? টাকা ইনকাম করার জন্য। দুর্নীতিবাজ রাজনীতিবিদ তৈরি হচ্ছে টাকা ইনকাম করার জন্য, প্রতিষ্ঠান তৈরি করতেছে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করার জন্য। মানে এখন মানুষের একটাই কাজ হলো খাবার, তাই তো, টাকা, এটাকে সংগ্রহ করা। In this essay, Swift suggests that the impoverished Irish should sell their children as food to the wealthy. হ্যাঁ, যে এমন ভাবে গালাগালি করেছে যে বলেছে তোমাদের সন্তানকেও ধনীদের খাবার হিসেবে বিক্রি করে দেওয়া উচিত, তোমরা এত খারাপ। হাইলাইটিং দ্য ক্যালাসনেস অ্যান্ড ইন্ডিফারেন্স অফ দ্য রুলিং ক্লাস টুয়ার্ডস দ্য প্লাইট অফ দ্য পোর। যে একসময় হয়তোবা ধনীরা মানে গরিবরা কি করবে? খাবার কেনার টাকা পাবে না, তখন তাদের সন্তানদেরকে বিক্রি করতে হবে খাবার কেনার টাকা ইনকাম করার জন্য। Authoritarianism and misuse of power. Throughout the novel, Swift condemns authoritarianism, abuse of power, and the disregard for human dignity. Gulliver encounters various rulers and societies where tyranny, oppression, and injustice prevail, highlighting the destructive consequences of unchecked power. আনচেক পাওয়ার কেন? যদি পাওয়ার যদি আনচেকড হয়, যে পাওয়ারের কোনো কন্ট্রোল নেই, সে পাওয়ার যে কতখানি ডিস্ট্রাকটিভ হতে পারে সেটা তিনি দেখিয়েছেন। In fact, Gulliver's Travels is a powerful political satire that exposes the flaws and follies of Swift's contemporary society. Through his imaginative and fantastical voyages, Swift delivers biting critiques of politics, imperialism, religion, and human nature, leaving readers with a lasting commentary on the complexity of human condition. তাহলে হিউম্যান কন্ডিশন কমপ্লেক্সিটি দেখেছে, মানুষ আসলে কি জিনিস, হ্যাঁ, এই বিষয়গুলো। আচ্ছা, এখানে আরো অনেক বিষয়গুলো রয়েছে যে মানে যেগুলো মানে এত বেশি রয়েছে যে সবগুলো বলে শেষ করা যাবে না, হ্যাঁ, বা বলাও মানে কোনটার পর কোনটা বলবো। বিশেষ করে এই জায়গাটা একটু দেখো, পার্ট 4 চ্যাপ্টার 8 বলছে গালিভার ভিজিটস টু দ্য ইয়াহু বাট ক্যান নট রিকনসাইল হিমসেলফ টু দেয়ার ভালগারিটিস। হ্যাঁ, মানে সে দেখলো ইয়াহু মানুষের মতোই, কিন্তু তিনি তাদের সাথে থাকতে চাইলেন না। তারা কি খায় দেখো, দে ইট ফ্রগস অ্যান্ড ফিশ অ্যান্ড কেনেল হোলস, দে স্টিং, দে ক্যানট বি হাউস ব্রোকেন, তারা তাদের গায়ে থেকে দুর্গন্ধ বার হয়, হ্যাঁ, and hurl excrement at one another, এবং তারা একজন আরেকজনের দিকে এক্সক্রিমেন্ট ছুড়ে করে। এক্সক্রিমেন্ট মানে বুঝো তো? এক্সক্রিমেন্ট মানে স্যার ময়লা। ময়লা মানে কি? মল 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 ছোড়াছুড়ি করে মানে কি? মানুষ অন্যের নামে দুর্নাম করে, তারও তো দুর্নামটা প্রকাশ পেয়ে যায়, তাই না? বলো, আমরা যখন একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুড়ি বলি না আমরা বাংলা কথা, যেটা এমন একটা জাতি যে নিজেকে ভালো মনে করে, যে একদম বাজে লোক সেও নিজেকে ভালো করে উপস্থাপন করতেছে। When Gulliver goes swimming, দেখো সে সুইমিং যখন করতে গেছে, he is concerned by one of the amorous females who embraces his naked body, যে এরা সবসময় amorous, হ্যাঁ, always try to get someone's, হ্যাঁ, এরকম আর কি। And Gulliver's tales would have sexually assaulted him, মানে তাকেই অ্যাসাল্ট করলো এসে মেয়েরা, ফিমেল ইয়াহু এসে, হ্যাড হিজ প্রোটেক্টর দ্য সোরেল ন্যাগ সেভড হিম, যদি তাকে সেভ না করতো তাহলে হয়তোবা তাকে ওই ফিমেল ইয়াহু এসে হয়তো সেক্সুয়ালি অ্যাসাল্ট করতো। ইন কন্ট্রাস্ট টু দ্য ইয়াহুস, দ্য উইনমস গভর্ন দেমসেলফস হোলি বাই রিজন, তাদের যে রিজন আছে, দে টেক গুড কেয়ার অফ দেয়ার ইয়ং বাট দে ডু ইট অন দ্য গ্রাউন্ড অফ রিজন। অ্যাকর্ডিংলি দে ব্রিড ফর স্ট্রেংথ অ্যান্ড কামলিনেস, তারা সবসময় শক্তি, ক্ষমতা, সৌন্দর্যটাকে ঠিক রাখে। নো উইনম ম্যারিজ ফর আইদার লাভ অর মানি, আমরা যেমনটা করি, হ্যাঁ, ভালোবাসা মানে কামুকতার জন্য অথবা টাকার জন্য আমরা বিয়ে করি, কিন্তু বলা হচ্ছে ওখানে কি লাভ বা ম্যারিজের জন্য কেউ বিয়ে করে না, বরং বিয়ে করে স্ট্রেংথ অ্যান্ড কামলিনেসের জন্য। অ্যান্ড দেয়ার ইজ নো অ্যাডাল্টারি, ওখানে অ্যাডাল্টারি নাই। কিন্তু ইয়াহুদের মধ্যে আরে কে কার সাথে রিলেশন করছে তার কোনো ঠিক নাই, কে কাকে ধরে হ্যাঁ সেক্সুয়ালি অ্যাসাল্ট করবে তারও কোনো ঠিক নাই। দেখো এইগুলো কিন্তু মানুষকে বোঝানো হয়েছে, হ্যাঁ। তা বলছে once every 4 years Gulliver tells us that Winoms meet for an assembly to settle all problems। তাহলে দেখো 4 বছর পর পর তারা একটা অ্যাসেম্বলিতে বসে যেখানে তাদের সমস্যাগুলোকে সমাধান করা হয়। আর আমরা প্রতিদিন বসি কোর্টে, আদালতে, কিন্তু সমস্যা শেষ হচ্ছে না।
তাই না? এবং হচ্ছে দেখেন নট সারপ্রাইজিংলি দেয়ার আর ফিউ আর নো প্রবলেমস দ্যাট নিড সলভিং। 4 বছর পরেও সেই অ্যাসেম্বলিতে বসার পর তারা কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না সলভ করার জন্য, যে কোন সমস্যার সমাধান করব। তাহলে কত রিজনেবল একটা প্রাণী হচ্ছে উইনম। আর ইয়াও হচ্ছে কি, যাদের ক্ষুধা না লাগলেও খায়, অযথায় নেশা করে উল্টা পাল্টা জায়গায় পড়ে থাকে, যার কোনো উপকারই নাই, এরকম বলা হয়েছে না? দেখা যাচ্ছে যার কোনো উপকার নাই, নেশা করে খায় পড়ে আছে কোথায়, যেটা এখন বর্তমানে হচ্ছে, যার কোনো মানে বেনিফিট নেই। সিগারেট, ধূমপান, এগুলোর কোনো বেনিফিট নেই, কিন্তু মানুষ যেন কেন এগুলো খায়। এটা হচ্ছে ইয়াহু, হয়তো আনরিজনেবল প্রাণী। পুরো বলা হয়েছে কি, তাদেরকে পুরো গালিগালা করে দেওয়া হয়েছে, ভালগার একটা জাতি। তারা ব্যাঙ খায়, সাপ খায়, কি না খায়, হ্যাঁ, এদের খাবার কোনো ঠিক নাই, গা দিয়ে দুর্গন্ধ বার হয়, একজন আর একজনের দিকে ছুড়াছুড়ি করে, কাদা ছুড়াছুড়ি করে, হ্যাঁ, মল ছুড়াছুড়ি করে, মারামারি করে, ঠিক আছে তো, সেক্সুয়ালি সবসময় একজন আরেকজনের দিকে তারা ইয়ে থাকে, আমরা ফিলিং নিয়ে তাকাই। এইরকম একটা প্রাণী হলো ইয়াহু। যাই হোক, এখানে এরকম আছে অনেক কিছু, তোমরা একটু যদি দেখো। আচ্ছা, আমরা একটু লিলিপুটের ওখানে কয়েকটা ইয়ে আছে। এইখানে দেখো, এখানে আছে যে সে যখন হাঁটতেছে, গালিভার্সের ইয়ে আছে না, একটা সিনেমা আছে না, দেখছো? জি স্যার। হ্যাঁ স্যার। এবং গালিভারকে প্রধানত লিলিপুটরা চলে যেতে কেন বললো বলো শেষ পর্যন্ত? কয়েকটা কারণ আছে, আরো কয়েকটা কারণ হচ্ছে খাবার দাবার, পোশাক আশাক, ঠিক আছে না? সে কিন্তু অনেকের খাবার একসাথে খাচ্ছিল নাকি? এবং তাকে রাখার জন্য একটা বিল্ডিং বানাতে হয়েছিল তার থাকার জন্য। স্যার 7-8 জনের খাবার একাই খাইছে স্যার। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এই জন্য মানে তারা আরো কিছুদিন থাকলে হয়তো ওদের ওখানে ইয়া শুরু হয়ে যেত, হ্যাঁ, মহামারী শুরু হয়ে যেত। আহ, রোপ ডান্সের কথা পড়েছিলা? রোপ ডান্স, জি স্যার পড়েছি হ্যাঁ, স্যার। জি ওই স্যার। রোপ ডান্সটা কিন্তু ওই সময় দেখানো হচ্ছে যে কাকে অনুগ্রহ করে, রোপের উপরে ডান্স করতে হবে, হ্যাঁ, কে পড়ে গেলে আঘাত লাগবে, কে লাগবে না, হ্যাঁ, সেটার জন্য রাজা কাকে অনুগ্রহ করে একটা ইয়া পেতে দিবে, কুশন পেতে দিবে, যাতে তার না লাগে। সবার ক্ষেত্রে কিন্তু এই অনুগ্রহ সবাইকে দিচ্ছে না, হ্যাঁ, মানে এখানেও ঘুষ, এখানেও অনুগ্রহ, এখানেও ওই যে তোষামদি, এগুলো কিন্তু এখানে আছে, সেগুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, দেখো রোপ ডান্স, ওইটা একটু ভালো করে দেখবা। For the performance, which doubles as a sort of competitive entrance examination, the candidates dance on ropes, slender threads suspended 2 feet above the ground. When a vacancy occurs, candidates petition the emperor to entertain him with a dance, and whoever jumps the highest earns the office. The current minister continues this practice as well in order to show that they have not lost their skill. এভাবে তারা কিন্তু রোপ ডান্স মানে ম্যানেজ করে বিভিন্নভাবে। দেখাচ্ছে যে সেই সময়ের যে সকল দুর্নীতি, অপরাধ কর্ম, সেগুলো কিন্তু একদম তুলে ধরেছে, খুবই মানে কি বলবো, একদম ভিভিডলি একে বলা হচ্ছে বাংলা কথায়। দেখো এই জায়গায় আমরা একটু যদি দেখি যে ক্লিয়ারলি Swift intends for us to understand this episode as a satire of England's system of political appointments and to infer that England's system is similarly arbitrary. Arbitrary. Gulliver, however, never suggests that he finds the Lilliputians ridiculous. তিনি কিন্তু ridiculously তুলে ধরেননি, কিন্তু তার মাধ্যম দিয়ে throughout the entire novel, Gulliver tends to be very sympathetic in his description of the culture he visits and never criticizing them or finding anything funny
নো ম্যাটার হাউ রিডিকুলাস সার্টেন কাস্টম সিম টু আস, তাই তো আমাদের কাছে রিডিকুলাস মনে হলো, তাদের কাছে তার কাছে মনে হয়েছে যেগুলো তাদের জন্য প্রয়োজন আছে, কিন্তু সেগুলোকেই উপস্থাপন করেছে আমাদেরকে তুলে ধরার জন্য। নর ডাজ গালিভার পয়েন্ট আউট দ্য সিমিলারিটিস বিটুইন দ্য রিডিকুলাস প্র্যাকটিস হি অবজার্ভ ইন হিজ ট্রাভেল অ্যান্ড দ্য রিডিকুলাস কাস্টমস অফ ইউরোপ। সে কিন্তু কম্পেয়ার করেনি, তুলনা করেনি, তাই না? কম্পেয়ার করে যে সিমিলারিটি খোঁজার চেষ্টা করেছেন তাও তিনি করেননি, দাদা জাস্ট তিনি বলে গেছেন যাতে কারোর সামনে এগুলো আসে। ইনস্টিড সুইট লিভস আস টু ইনফার অল অফ দ্য স্যাটায়ার বেসড অন দ্য ডিফারেন্স বিটুইন হাউ থিংস অ্যাপিয়ার টু আস অ্যান্ড হাউ দে অ্যাপিয়ার টু গালিভার। The difference in size between Gulliver and the Lilliputians help to emphasize the importance of physical power, a theme that occurs throughout the novel. Physical power, না সবাই চেয়েছে, ছোট হোক বড় হোক সবাই ক্ষমতা চায়। Over time Gulliver begins to earn the Lilliputians' trust, but it is clearly unnecessary. কারণ কি, for all their threats Gulliver could crush the Lilliputians by simply walking carelessly. যদি শুধু সে কেয়ারলেসলি ওয়াকও করে তাও ভূমিকম্পের মতো সব ধ্বংস করে দেওয়া যায়। তারপরও সে কি করেছে, লিলিপুটদের কাছে কিন্তু সে ট্রাস্ট অর্জন করার চেষ্টা করেছে। দ্য হিউমার কামস ফ্রম দ্য লিলিপুটিয়ান্স ভিউ অফ দ্য সিচুয়েশন, ডেসপাইট দ্য এভিডেন্স বিফোর দেয়ার আইজ দে নেভার রিয়েলাইজ দেয়ার ওন ইনসিগনিফিকেন্স। মানে কি, তারা যে গালিভারের কাছে কিছু না, তারা কিন্তু সেটা মনেই করছে না। গালিভারকে নিয়ন্ত্রণ করার জন্য, গালিভারকে বাধার জন্য তারা কিভাবে না চেষ্টা করেছে। হ্যাঁ, দে কিপ গালিভার টাইড আপ বিলিভিং দ্যাট দে ক্যান কন্ট্রোল হিম, হোয়াইল ইন ট্রুথ হি কুড ডিস্ট্রয় দেম এফোর্টলেসলি। In this way Swift satirizes humans pretensions to power and significance। হ্যাঁ, যে মানুষ এরকম মনে করে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করতেছে। হ্যাঁ, মানুষ কি করছে না, এখন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু মানুষ কি পারবে? বরং নিজেদেরই যে ক্ষতি হবে সেটা কিন্তু মানুষ বুঝছে না, এরকম। তারপর in these chapters Swift plays with language in a way that again pokes fun at humanity's belief in its own importance. When the Lilliputians draw off an inventory of Gulliver's possessions, হ্যাঁ, দ্য হোল এন্ডেভার ইজ ট্রিটেড অ্যাজ ইফ ইট ওয়ার সিরিয়াস ম্যাটার অফ স্টেট। মানে তার খাবারের ব্যবস্থা করা, তার পোশাকের ব্যবস্থা করা যখন চেষ্টা, তখন মানুষজন কি ব্যস্ত, সবাই খুব সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটা। দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য টোন অ্যান্ড ইনভেন্টরি হুইচ ইজ গিভেন ইন লিলিপুটিয়ান্স ওন ওয়ার্ডস অ্যান্ড দ্য utter triviality of the possession that are being inventoried serve as mockery of people who take themselves too seriously। হ্যাঁ, যে কিছু কিছু বিষয় এত সিরিয়াসলি আমরা নিই যেটা আসলে সিরিয়াস ভাবে নেওয়ার কিছুই না। হ্যাঁ, similarly the articles that Gulliver is forced to sign in order to gain his freedom are couched in formal self important language। দেখো, যে তাকে ফ্রিডম দেওয়া হবে এই জন্য একটা সাইন করতে হয়েছে, একটা ডিল সাইন করতে হয়েছে, তার আবার ডিল সাইন করা লাগে নাকি? হ্যাঁ, সে চাইলে যে কোনো সময় তাদেরকে ধ্বংস করে দিয়ে চলে আসতে পারে। But the document is nothing but a meaningless and self-contradictory piece of paper. Each article emphasizes the fact that Gulliver is so powerful that if he so desires, he could violate all of the articles without much concern for his own safety। যে আর্টিকেল ভায়োলেট করতে গেলে তার সেফটির কোনো সমস্যা হবে না, কারণ সে যে কোনো মুহূর্তে ফু দিয়ে সব উড়িয়ে দিতে পারে। তারপরেও যে তারা নীতিভাবে মেনে নিলে পারে। হ্যাঁ, এগুলোর সাথে পরবর্তীতে যে ব্রবিং ড্যাং আমরা পাবো, ওখানে গিয়ে দেখিয়েছে যে এত আইনের প্রয়োজন নেই। হ্যাঁ, এত আইনের প্রয়োজন নেই। ডাক্তাররা যদি ঠিকমতো চিকিৎসা দেয় সেখানে রোগ আক্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মানুষ যদি ঠিকমতো খাবার তৈরি করে এবং খাবারে যদি ভেজাল না মিশায়, মানুষ এত অসুস্থ হবে না, তাই তো? যদি মানুষ একজন আরেকজনকে ভালো মতো মিশে, তাই তো, যদি অসৎ কর্ম না করে, মানুষকে যদি না ঠকায়, তাহলে এত কোর্ট আদালতের প্রয়োজন হবে না। এগুলো কেন প্রয়োজন? তার মানে তোমরা এত খারাপ যে এই জন্য তোমাদের এগুলো প্রয়োজন হচ্ছে। বুঝতে পারছো? এই যে বিগ ইন্ডিয়ান অ্যান্ড স্মল ইন্ডিয়ান, তাই তো, যেটা হচ্ছে ডিম ভাঙ্গা নিয়ে। তারপর হাই হিল অ্যান্ড লো হিল, এই ব্যাপারগুলো কিন্তু আছে, একটু ভালো করে দেখবা। সবগুলো নিয়ে আমি আসলে কথা বলতে পারছি না সিরিয়ালি, একটু ধীরে সুস্থে এগুলো একটু দেখাই দিই। আচ্ছা, সে কিভাবে রানীর এই যে লিটল ইন্ডিয়ান্স এন্ড বিগ ইন্ডিয়ান্স। হ্যাঁ, দেখো, ইন্ডিয়ান মানে কি, এন্ড থেকে ইন্ডিয়ান কিন্তু, হ্যাঁ, ইন্ডিয়ান না। দেখো, বিগ ইন্ডিয়ান এন্ড লিটল ইন্ডিয়ান রিপ্রেজেন্ট দ্য প্রোটেস্ট্যান্ট রিফরমেশন এন্ড দ্য সেঞ্চুরিজ অফ ওয়ারফেয়ার বিটুইন ক্যাথলিক্স এন্ড প্রোটেস্ট্যান্টস। রিলিজিয়াস নিয়ে মারামারি, রিলিজিয়ন নিয়ে মারামারি। রিলিজিয়ন একটা ডিম, মনে করো সেই ডিমের অংশ নিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, দ্য হাই হিলস এন্ড দ্য লো হিলস করেসপন্ডেন্ট টু দ্য হুইগস এন্ড টরিস অফ ইংলিশ পলিটিক্স। আচ্ছা, বুক 2 এ আমরা এখানে আসি একটু। এইখানে যদি আমরা একটু দেখি, দেখো কি বলে এই জায়গায়।
The queen asks for an audience with the farmer and Gulliver. Gulliver performs admirably and respectfully. এটা না, এটা তো সিম্পল একটা গল্প। এইখানে দেখো, এইখানে একটা কথা বলেছে যে গালিভার যখন খুব নাচানাচি করতেছে, হ্যাঁ, খুব দেখাচ্ছে, তার কসরত দেখাচ্ছে সার্কাসের পার্টির মতো, হ্যাঁ, সার্কাসের ইয়ার মতো, তখন দ্য কিং বলছে, দ্য কিং ইজ অ্যামিউজড, হি লাভস এট দ্য ফেয়ারনেস অফ সাচ টাইনি ইনসেক্টস। দেখো ইনসেক্টস বলছে, গালিভার ডেয়ার্স নট রিফিউট দ্য কিংস অপিনিয়ন, ইনডিড বিফোর লং হি অ্যাডপ্টস হিজ পয়েন্টস অফ ভিউ। দ্য কিং অ্যান্ড কুইন আর হ্যাপি with Gulliver, but there is one member of the royal entourage who is not happy, the queen's dwarf, who is jealous because Gulliver has replaced him in the queen's affection. তার যে ডোয়ার্ফ ছিল, হ্যাঁ, জোকার ছিল বা বামন ছিল, সে তো এখন আর তার ফেভারে নেই। এই কারণে এইখানে আমরা একটু দেখি বলছো, দ্য কিং ডিসক্রেডিটস গালিভার অ্যান্ড হিজ ফেলো ইংলিশম্যান। কিভাবে বলছে, and because the king is adamant toward the English, Swift has a mouthpiece to voice some of his complaints. The English is emphasized as contradictory. They love, they fight, dispute and cheat and betray. দেখো এগুলো হচ্ছে কি ইংল্যান্ডের বৈশিষ্ট্য, যে তারা ভালোবাসে, যুদ্ধ করে, ডিসপিউট করতে ইত্যাদি। ইন জেনারেল দ্য ব্রবলিনাক ডিড নট, কিন্তু ব্রবলিনের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নেই। ইন্টারেস্টিংলি দ্য অনলি রিয়েল ভিলেন ইজ ব্রবলিংড্যাং ইজ কুইন্স জেস্টার আ ডোয়ার্ফ, ডিমিনেটিভ, ফিজিক্যাল এন্ড ল্যাকিং ইন ব্রবলিংড্যাংস ভার্চুস। তার ভিতরে নাই। Who weighs Gulliver into the hollow of a bone and dump him into a large silver bowl of a cream. ওই যে এই তো ফেলে দিয়েছিল তাকে, হ্যাঁ, তাকে একটা বনের হাড়ের ফাঁকার ভিতর ঢোকাই দিয়েছিল এক সময়। Weighs Gulliver into the hollow of a bone and dumps him into a large silver bowl of a cream. Also, the king also mocks human pretensions, and once again we call our perspective. In book 1 we stood tall like Gulliver and watched the Lilliputians mimic human posturings, মানে posturing, যেটা বলছে posturings and vanities. Now we stand small like Gulliver and listen to a moral giant discredit human pride and pretense. Gulliver accepts the king's judgment. Actually, it would be false pride not to. The king is merely telling Gulliver and us that we already know what the damage that results from inflated pride. যে অতিরিক্ত গর্ব থেকে কি ধরনের ক্ষতি আমাদের হতে পারে। But Gulliver is still gullible. His acceptance of the king's viewpoint reflects the fact that he is beginning to adjust to the Brobdingnagian perspective. মানে এখানে দেখানো হচ্ছে যে গালিভার যখন তার দেশের সম্পর্কে বলেছে, সে কিন্তু আসলে মেনেই নিতে পারেনি। হ্যাঁ, এছাড়া মানুষকে মানে কিভাবে তুলে ধরা হয়েছে, যেখানে ভিক্ষুক আছে, ধনী আছে, এগুলো কখনো থাকে? এগুলো এটা তো থাকার কথা না। যুক্তি দিয়ে চললে একজন মানুষ কখনোই অসুস্থ থাকতে পারে না, একজন মানুষ কখনোই না খেয়ে থাকতে পারে না। কিন্তু ইংল্যান্ডের মতো একটা বিশাল দেশে, সেই উইলিয়াম ব্লেকে পড়লাম না আমরা হলি থার্সডেতে, যে যেখানে অভাব নেই, প্রাচুর্যতার দেশে, সেখানে কিভাবে দারিদ্র থাকে? সেখানে কেন আমাদেরকে বোর্ডিং হোস্টেল করতে হবে? বোর্ডিং স্কুল কেন দরকার হবে? এইখানে এই জায়গাতে আছে তিনি ডাক্তারকে, উকিলদেরকে যে কিভাবে মানে বাংলা কথায় পেদিয়েছেন। মানে বলা হচ্ছে কি, দেখো, the giant beggars may be physically revolting, but the pernicious little vermin humans are even more so. মানে দেখো, pernicious little vermin বলা হয়েছে, মানে এত খারাপ, মানে ভার্মিন মানে বুঝো তো, ইঁদুর নাকি, সবচেয়ে বিশ্রী দেখতে, একদম মানে গা গোলানো, এইরকম একটা ইঁদুরের সাথে তুলনা করেছে মানুষদেরকে। আচ্ছা, as the Gulliver's mishaps continue, Gulliver's dwarf drops barrel-sized apple on him, hailstone as big as tennis ball batter and bruise him. A bird of prey nearby grabs him, and a spaniel pickups in his mouth, মানে কুকুর, and carries him to the royal gardener. এরকম ভাবে গালিভার অনেক বিপদের মধ্যে পড়েছিল অনেক সময়। দেখো বলছে কি, the maids perhaps calmly enough but repulse Gulliver. He is annoyed with the titillate themselves with his naked self. আচ্ছা, যাগুলো বিভিন্ন কথা আছে যেগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, তোমরা পারলে এই শীটটা একটু পড়ে নিও, হ্যাঁ, কারণ এখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস আছে তো কিছু, যেগুলো তোমাদের কোশ্চেন আনসারে এই অ্যানালাইসিসগুলো দিতে সাহায্য করবে। হ্যাঁ, ওখানে যেহেতু শুধু স্টোরিটা আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে ইঙ্গিতগুলো দেওয়া হয়েছে যে কোথায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কোনগুলো আসলে আমাদের কোশ্চেন আনসারের দিকে আসবে, সেগুলো একটু খেয়াল করে নিবা।
কারণ এত বড় একটা বিষয় যে কোনটা রেখে কোনটা বলি, হ্যাঁ, অনেক কিছু বিষয় রয়েছে। এইখানে একটা দেখো, এখানে কতগুলো ওয়ার্ড খেয়াল করেছি। বলছে দ্য কিং টেলস হিজ পিন সাইজ পারফর্মার দ্যাট ইংলিশ হিস্ট্রি ইজ নট অ্যাজ গালিভার্স ডেসক্রাইব। কিভাবে? রাদার ইট ইজ আ, বলছে গালিভার পজিটিভলি তুলে ধরতে চেয়েছে কিন্তু, হ্যাঁ, বলছে গালিভার প্রেজেস রিংস হলো, মানে গালিভার্স ইংল্যান্ডকে পজিটিভলি তুলে ধরতে গিয়ে কি হয়ে গেল আসলে, রাজার কাছে প্রমাণিত হলো কি ইট ইজ রাদার আ হিপ অফ কনস্পিরেসিস, রিভিলিয়ন্স, মার্ডার, ম্যাসাকার্স, রিভলিউশনস, ব্যানিশমেন্ট, দ্য ভেরি ওর্স্ট ইফেক্ট দ্যাট অ্যাভারিস, ফ্যাকশন, হিপোক্রিসি, পারফিডিয়াসনেস, ক্রুয়েলটি, রেইস, ম্যাডনেস, হেট্রেড, ইনভেল, লাস্ট, ম্যালিস আর অ্যাম্বিশন কুড প্রডিউস। মানে এইরকম আর কি। তাহলে আর খারাপ কি ওয়ার্ড থাকতে পারে বলো? মানে রাজার কাছে মনে হলো কি যে ইংল্যান্ড হলো হিপ। হিপ মানে কি? স্তূপ। কিসের স্তূপ? ষড়যন্ত্র, বিদ্রোহ, খুন, খারাপি, এই সকলের স্তূপ। এছাড়া তিনি মানে গালিভার পজিটিভলি তুলে ধরতে গিয়ে মানে বিষয়টা খুব খারাপভাবে তুলে ধরা হয়ে গেল। হি কনক্লুডস দ্যাট দ্য বাল্ক অফ গালিভার্স কান্ট্রিমেন আর দ্য মোস্ট পার্নিশাস রেস অফ ওডিয়াস লিটল ভার্মিন দ্যাট নেচার এভার সাফার টু ক্রল আপন দ্য সারফেস অফ দ্য আর্থ। দেখো কি বলা হয়েছে, যে তারা হচ্ছে এক ধরনের ওডিয়াস ভার্মিন, যেটার মাধ্যমে পৃথিবী সাফার করছে। নেচার এভার সাফার টু ক্রল আপন, যে এই মানুষ যখন তার উপর দিয়ে হাঁটে, তাই তো, আর্থের উপর দিয়ে যখন ক্রল করে তখন সাফারি মানে নেচার সাফার করে, যে এই প্রাণীটা কেন সৃষ্টি করা হলো, এই প্রাণীর জন্য আজকে এই পৃথিবীর এই দশা। হ্যাঁ, আর স্টেটমেন্ট দিস ইজ নট অনলি দ্য মোস্ট ফেমাস স্টেটমেন্ট ইন গালিভার্স ট্রাভেলস বাট ইজ পারহ্যাপস দ্য মোস্ট ফেমাস অল লিটারেচার ইন ইটস অ্যাসেসমেন্ট অফ দ্য নেচার অফ ম্যানকাইন্ড। মানে এইটা একটু কোড আকারে রেখে দিবা, হ্যাঁ, কোটেশন আকারে এই জায়গাটা, যেখানে দেখানো হয়েছে যে কিভাবে মানুষ, হিউম্যান কাইন্ডের নেচার আসলে কেমন, এখানে পুরোটা অ্যাসেস করা হয়েছে। হ্যাঁ, এই তো মোটামুটি এই বিষয়গুলো আছে, যেগুলো তোমরা যদি একটু স্টাডি করো আবার বা সামারিগুলো একটু দেখো তাহলে মাথায় চলে আসবে। তো আমি আর বেশি আলোচনা করে তোমাদের আর বিরক্তি করতে যাচ্ছি না, বিরক্তি কারণ হতে যাচ্ছি না। তোমরা একটু পড়ে নিও, আসলে এটা পড়লেই তোমরা বাকি সবকিছু বুঝতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, তো এখন আর আমি মনে হয় এটা নিয়ে আর ক্লাস নিব না, নেওয়া নেওয়া লাগবে বলো? এখানে আসলে ক্লাস নেওয়ার আসলে আর কিছু না নেই। স্যার, দরকার হ্যাঁ, নাই। হ্যাঁ, দরকার না, নাই, কারণ না স্যার, তোমরা শুধু বুঝেছো। কোশ্চেনটা দেন স্যার, পড়বো। হ্যাঁ, কোশ্চেনগুলো আমি দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিও। আর অ্যাটেন্ডেন্স আমি আর এখন থেকে নিচ্ছি না, এটা খেয়াল করো। আর আর মানে কি কি বলবো, মানে যাতে তোমাদের থেকে আমার বিরক্ত না হতে হয়, আর বিরক্তির কারণে আমি করতে চাচ্ছি না। আর শুধু আমি তোমাদের সাথে ওই মানে কি বলবো, উপস্থিত ক্লাস করলে করবা, না করলে না করবা, আমি এগুলো আর দেখতে যাব না। কারণ এত বারবার এতটা ইয়া করা যায় না। হ্যাঁ, তোমরাও আমার উপর বিরক্ত হও কখনো কখনো, যে এত সিরিয়াস আসলে, অনেকে এরকম কথা বলে, আমার বাড়িতেও মানুষ বলে যে এত সিরিয়াস তুমি যে হও, এটা হওয়ার দরকার আছে বলো? আমাকে সিরিয়াস হওয়ার দরকার আছে বলো? তোমরা একটু পরামর্শ দাও তো আমাকে, আমি মাঝে মাঝে বিরক্ত বোধ করি আর কি, যে পড়াশোনা প্রাইভেট টিউশন নিয়ে এত সিরিয়াস হওয়া কিসের জন্য? সিরিয়াস আছে হওয়ার স্যার। দরকার আছে? সিরিয়াস হওয়ার তো মনে হয় দরকার নেই। তো আমি এখন থেকে ভেবেছি আর তত সিরিয়াস হব না। যার পড়াশোনা স্যার সে করবে। স্যার এখন কথা হচ্ছে, আমরা তো স্যার মূল্য বুঝি না স্যার, এটাই তো সমস্যা, যে আপনি যে সিরিয়াস হইতেছেন, আমরা আমাদের জন্য হইতেছেন, আমরা তো এটা বুঝতেছি না, তো সিরিয়াস হয়ে লাভ নাই তো স্যার। হ্যাঁ, এই কারণ যে আমরা যে করি স্যার, এটাতে কোনো লাভই হবে না স্যার। কারণ এইভাবে হয় নাকি, একজন আমাদের পড়ানোর জন্য দাবড়াইতেছে, আমরা তার ইতে পড়তেছি, নিজেদের কোনো ই নাই। এভাবে আসলে কেমনে হবে স্যার? কারণ সামনে দিনগুলা তো আর এত মানে মজার আসবে না যে আমরা হালকা পাতলা এরকম করে পড়ে যাব আর আমরা সবকিছু হয়ে যাবো, এমন তো হবে না স্যার। তো এখন আমরা যদি না বুঝি, তাহলে আমাদের সিরিয়াসনেস আমাদের প্রতি হয়ে কোনো লাভই হবে না মানে স্যার। এটা আমার মেন্টালি বললাম তো, যে আমি আসলে আমি খুবই মানে মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাই। হ্যাঁ, মাঝে মাঝে খুবই, এই জন্য আর গুলোর মধ্যে নাই। তোমরা পড়বা, ক্লাস করবা, মাস শেষে টাকা দিবা, আর না রিমুভ হয়ে যাবা, এই হলো আমার এখন কথা। হ্যাঁ, এখন তোমরা যেভাবে নিতে পারো, আমাকে নেগেটিভ নাও, খারাপভাবে নাও, ভালোভাবে নাও, সেটা তোমাদের ব্যাপার। কারণ যারা ক্লাস করে তারা করছেই, যারা করছে না তারা করছে না। বাকি যারা করছে না ওদের দাবরানি দিতে গিয়ে আমার ফ্যামিলি, আমার মেন্টাল, আমার ইয়া অনেক আমি টেনশনে থাকি। যে যারা করবে না তাদের দাবরানি কিছু নেই, যারা করবে তারা এমনি করবে।
হ্যাঁ, ওই জন্য বললাম যে আইন, ওই যে সৎ শাসক থাকলে পারে আইনের দরকার তো নেই। সেটাই কথা হ্যাঁ, স্যার, যারা পড়বে তারা যারা এমনিতেই পড়বে। করবে এত দাবড়াদাবড়ি করে আসলে লাভ নাই। কারণ কারণ এই রিমুভ করলে পারে স্যার করব, হ্যাঁ করব, এত প্রতিজ্ঞা করব, এ করব সে করব করছে, আবার যুক্ত করার পর একই হয়ে যাচ্ছে। তাই এটা আসলে দরকার নেই। আমি মানে কি বলবো, আমি কালকে বসে আমি খুব ভেবেছি, মানে আমি এই কাজটা সকালে খাতা দেখতে দেখতে এত মাথা গরম হয়ে গেল যে সব বাদ দিলাম। আমি কালকে মোটামুটি প্রায় বিকাল পর্যন্ত আমি কিচ্ছু করতে পারিনি, মাথা এত হ্যাং হয়ে গেল বলছি আমি আর কিছু ভাবতেই পারতেছি না। হ্যাঁ, শুয়েছিলাম সারাদিন, যে এত আমার খারাপ লাগলো যে আসলে আমার নিজেকে তখন বোকা মনে হলো, আমার নিজেকে বোকা মনে হতে শুরু করলো যে তাই তো, আমি এত ইয়া করবো কে, এত এত কিসের কি দরকার। যারা পড়ছে না তারা কখনোই পড়ছে না, তারা কখনোই ক্লাসে আসতেছে না, তাদেরকে জোর করলেও আসবে না, তাকে রিমুভ করলে তারা আবার আমার সাথে যোগাযোগ করবে, রিমুভ করার আগ পর্যন্ত কেউ যোগাযোগ করতেছে না। হ্যাঁ, তো এই জন্য আমি ভেবে ভেবে সিদ্ধান্ত নিয়েছি ওসবের ভিতরে আমি নাই। অযথা বাড়তি যে আমার আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় নষ্ট হয়, ওটা তো আর হবে না। এত কিছু দরকার কি, যারা ক্লাস করবে তারা করবেই, তারা করবে না তারা করবেই না। এটা আসলে বলে আর লাভ নাই। রিমুভ তো প্রতিদিনই করতে হচ্ছে, নতুন যুক্ত প্রতিদিনই হচ্ছে। এই কারণ এটা মাসিক প্রাইভেট সিস্টেমের ব্যাচ, আমাকে নতুন যুক্ত করতেই হবে, কারণ আমাকে কিছু আউট করতে হবে, তাই তো, যাতে ব্যাচটা অন্তত চলমান থাকে। যদি আমার ইয়া থাকতো যে একদম কোর্স সিস্টেম হতো, বছর আগে টাকা নিয়ে নিতাম, তখন একটা ব্যাপার থাকলো যে না, একটা ইনট্যাক্ট কোর্স হবে, 30 জন 40 জন 50 জন থাকবে, এদেরকে আমি পড়াবো। সেরকমটা যেহেতু সিস্টেমে নেই, অতএব আমি ওগুলো করতেও পারছি না। অতএব রিমুভ চলবে, যুক্তকরণ চলবে, এটা চলবে, এভাবে করতে পারে। যারা পড়াশোনা করে নেওয়ার করবে, যারা করেন পড়াশোনা করতে পারবে না তারা তো যাবে গা, যেখানে যাই যাক গা। এর কিছু বলার নেই আমার। হ্যাঁ, যে যেভাবে নিতে পারবে নিবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো একটু পড়ে নিও। আগামী দিন থেকে আমরা কোনটা থেকে একদমই পড়া হয়নি এখনো বলো তো? ও আচ্ছা, এই যে রেজিস্ট্রেশন 8 আমরা কোনটা পড়বো বলে ভাবছিলাম, একটু বলো তো, আমার ঠিক খেয়াল নাই। এরপরে স্যার একটা টপিক তো পড়া হয়নি স্যার, রেজিস্ট্রেশন ইন 18th সেঞ্চুরি, এটার ওখানে কোনোটাই আমরা পড়া প্রথমে পড়বো, প্রথমটা আছে কি, আবসালাম এন্ড অ্যাসিটেবল পোয়েট্রি, তাই না? হুম, স্যার। আবসালাম অ্যাসিটেবল, ওটা আমরা আগামী দিন থেকে ক্লাস শুরু করবো। আর এদিকে আমাদের নভেল 3টা হয়েছে, তাই না, আলোচনা 3টা। ওখান থেকে এবার হ্যাঁ স্যার। অন্য একটা থেকে একটা পড়া দিব, যেটা তোমরা নিজেরা পড়তে পারবে, মানে নিজেরা কিছু রিডিং করলে, টেক্সট পড়লে দেখবা যে কাজ দিব, এরকম একটা দিয়ে দিব যে আমরা এদিকে একটা পড়তে পড়তে আর একটা পড়া যেন তোমাদের ওদিকে হয়ে যায়। আর কোনটা যেন একটা করা হয়নি, কোনটা সেটা প্রথমে? স্যার ড্রামা। ইয়েস, ড্রামা, তাই তো। আচ্ছা, তোমাদের যেহেতু ওটা ধরা হয়নি, তো আমি ওটার পিছন থেকে একটু পড়া দিব তোমাদের। ড্রামা অবশ্য না পড়াই দিলে তোমরা বুঝবা না, কারণ ল্যাঙ্গুয়েজ গুলো একটু ইয়া আছে। তারপর পড়িনি। হ্যাঁ, তারপর আমি তোমাদেরকে বলি, তোমাদের প্রথম দিকে স্কুল কলেজে তো 2-1টা পড়ানো হয়েছে, হয়নি কলেজে? হয়েছে স্যার, এই যে সেগুলো একটু পড়াইছে স্যার। আচ্ছা, তো যেটা আমি পড়ানো হয়নি, আমি আমি পিছন থেকে যাই, ঠিক আছে? তো আমি একটু পিছন থেকে যাই, আর ওদিকে কলেজ থেকে সামনে থেকে তো পড়াচ্ছি। তো সেই হিসাবে শেষেরটা আছে কি বলো তো? আমার কাছে সিলেবাসটা দেখতে হবে। মালফি স্যার। The Duchess of Malfi, sir. দ্য ডাচেস অফ মালফি। ওকে, তাহলে আমরা ওইটা আবসালাম এন্ড অ্যাসিটোবলের পর আমরা ওইটা পড়বো, ঠিক আছে? আমরা ওইটা পড়বো। আচ্ছা স্যার। আর তোমাদের একটা পড়া আমি দিব, দেখি ওটা আমি সিলেবাস দেখে তারপরে দিব, যে এটা তোমরা এরকম ওই নভেলের মতো পড়তে থাকো। নভেল যদি 3টা হয়ে গেছে, আর একটা বাকি আছে, ওটা পরে দেখবো। এদিক থেকে আমাদের একটু আগানো উচিত, ঠিক আছে? সেই হিসাবে মন দিয়ে স্যার। পড়া দিব। হ্যাঁ, বলো। স্যার ওই অরণ্যকর পার্ট সি ওইটা তো দিলেন না, পার্ট এ বি এটা শেষ করছি আর কি। হ্যাঁ, পার্ট এ বি শেষ করেছো, আমি তো সেটা তোমাদেরকে বললামই যে আমি আর আনসার দেবো না। আমি কোশ্চেন দিয়ে দিব, তোমরা আনসার প্রিপেয়ার করে নিবা, হবে না? না স্যার, দিয়ে স্যার। না স্যার। কারণ প্লিজ আমার স্যার। আনসার অধিকাংশ ফলো করছে না। হ্যাঁ, স্যার আপনারগুলোই তো পড়তেছি স্যার, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সব আপনারই পড়ছি স্যার। ও ফলো করছে না, আমার কাছে খুবই বিরক্তি মনে হচ্ছে। আমি তো বললামই যে আমি ক্লাস নিয়ে যাব, তারপরে যদি আমার এখানে তোমাদের ভালো লাগে লাগবে, না হলে আমি নেই, কারণ ওই ঘুরে ফিরে সব একই জিনিস হচ্ছে। আমি খুবই বিরক্তের মধ্যে আছি। স্যার অন্তত প্রশ্নগুলো দিয়েন স্যার, হ্যাঁ, আমি প্রশ্নগুলো দিয়ে দিব। মানে স্যার উত্তরগুলো দিয়েন স্যার, আপনার যেভাবে লিখেন স্যার ওইটা দিয়েন স্যার। স্যার গাইডের গুলো মুখস্থ করিনি স্যার কখনোই। না, আমি আমি তো বললাম যে আমি পাচ্ছি না তোমাদেরকে খুব একটা, কয়েকজনকে পাচ্ছি। ওই কয়েকজনের জন্য ও কয়েকজন ও নিজেরা নোট করে নিতে পারবে, তারা আগেও করেছে ভালো, ও আগেও ভালো করবে, তারা নোট করে ভালো করেছে। আর বাকিরা যারা দিতে যাচ্ছে তারা কেউ নিচ্ছেও না। অতএব এটা একদম পুরো অকারণ হচ্ছে আমার কষ্টটা করা তোমাদের সাথে, বুঝতে পারছো? অকারণ হচ্ছে। এই জন্য আমি কোশ্চেন দিয়েন স্যার, উত্তরগুলো দিয়েন স্যার, হতাশ হয়ে যাচ্ছি স্যার আপনার কথা শুনে স্যার। না, স্যার আমার কথা প্লিজ শুনে স্যার তোমরা দিন। হতাশ হবে কেন? তোমাদের জন্য তো আমি হতাশ হয়েছি। আমার হাতে তোমরা হতাশ হবে কেন? তোমাদের জন্য আমি হতাশ। তোমরা এখন আমার কথা শুনে হতাশ হচ্ছ। তোমরা তো আমাকে হতাশ বানিয়েছো ভাই,
অথচ আমি এমনি এমনি হই নাই, আমি এত কষ্ট করেছি তোমাদের জন্য। তোমাদের নাকি আমার এত অফিস থাকা সত্ত্বেও ক্লাসের টাইম থেকে শুরু করে কোনটা কবে মিস হয়েছে বলো বলো। কোনোদিন 5 মিনিট দিয়ে দেরি হলে আমি বলে দিয়েছি, আর তোমরা এত ব্যস্ত আমার থেকে, আমি তোমাদের নোট করে দিচ্ছি, আমি তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আমি সব করছি, আমি হচ্ছে বেকার মানুষ, মানে আমার কাজ নেই, এই কারণে আমি তোমাদের এতগুলো কাজ করতে পারছি। আর তোমরা তোমাদের পড়াশোনা করতে পারছো না কারণ তোমরা খুবই ব্যস্ত তোমাদের নিয়ে। এই তো, তোমরা এত ব্যস্ত যে আমি তোমাদের নোট পর্যন্ত করে দিচ্ছি, তোমরা পড়ার টাইম পাচ্ছ না। আমি বই খুঁজে করে নোট করে দিচ্ছি, ইন্টারনেট ঘেটে এটা ওটা ঘেটে নোট তৈরি করতে পারছি, সে সময় আমার আছে। এত ব্যস্ত একজন আমি ব্যস্ত থাকা সত্ত্বেও, আর তোমরা এত ব্যস্ত যে সেই নোটটা পড়ার টাইম পাও না। হ্যাঁ, সেটাই তো বলছি আমি। অ্যাটেন্ডেন্সের লাভ কি? যারা এখানে আছে এর ভিতর 30 জন আছে যারা রেগুলার, বাকিরা রেগুলার হবে না। অতএব আমার অ্যাটেন্ডেন্স নিয়ে লাভও নাই, কারণ এখানে স্ক্রিনশট যদি প্রতিদিন নেই, এই নাম কটা সবসময় আগেই থাকে। বলো, তাই হতাশ কি আমি তোমাদের করছি নাকি তোমরা আমাকে বানিয়েছো? আমরাই বানিয়েছি স্যার। বানাইছি তো অবশ্যই স্যার, কিন্তু এখন আচ্ছা, তো ঠিক আছে, আমার আজকে কলেজে একটা প্রোগ্রাম আছে, পরে কথা হবে, তো পরে ক্লাসে কথা হবে। ওকে, বাই।